জানাজা করবে, কবর যেন কেউ না করে, এরা মরে যাবে, ওই নবান্নয় গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা করবে না, এদের এরা মরে গেলে এদের লাশ হলকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। 29 তারিখে মাথায় কাফন বেঁধে কোমরে গামছা বেঁধে তৃণমূলের চোখে চোখ রেখে বিজেপির চোখে চোখ রেখে খামচিহ্ন নওশাদের পাশে যাবে, আমডাঙ্গার আওয়াজ বিধানসভায় উঠবে, চুপচাপ খামে ছাপ দেবে। মাননীয় কাসেম সিদ্দিকী, আপনি একটা নামি দামি শ্রদ্ধেয় পরিবারের সন্তান, আপনি আর যাই হোক নওশাদ সিদ্দিকী সাজতে যাবেন না। নওশাদ সিদ্দিকী মেরুদণ্ড খাড়া করে এই বাংলায় পিছিয়ে পড়া মানুষের হয়ে লড়াই করছে, এই কথাটা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। কোনো সেলিব্রিটি নই কিন্তু ভাই, আবার রয়্যাল বেঙ্গল টাইগারও নই। আজকের আমাদের সভার সঞ্চালক আমাদের প্রিয় ভাই মোস্তাফিজুর, বামপন্থী নেতৃত্বরা আছেন এবং আমার সহযোদ্ধা এবং যারা আছেন আমার আব্বাজান চাচাজান, আমার বাবা কাকা যারা শুনছেন এবং যারা ব্যবসা করেন, ব্যবসাদার মানুষ, প্রত্যেকেই বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আমি 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং বাম জোটের প্রার্থী, এবং আমাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে যেতে হচ্ছে। এই কিছু দুষ্টু তৃণমূলগুলো ডিস্টার্ব করছে। আসলে আমি এর আগেও ভাঙড়ে গিয়ে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যে এদের এক কান কাটা হলে কি হয়, রাস্তার কোন দিক দিয়ে যায়, বাঁ দিক দিয়ে যায় তো নাকি, তো এদের হচ্ছে দু কান কাটা, এটা রাস্তার মাঝখান দিয়ে যায়। এদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তো দেখুন, আমি কোনো সেলিব্রিটি নই কিন্তু ভাই, আবার রয়্যাল বেঙ্গল টাইগারও নই। আমি আমডাঙ্গায় বড় হয়েছি, বোদাই উচ্চ বিদ্যালয়ে পড়েছি। আমডাঙ্গার কর্মসংস্কৃতি, আমডাঙ্গায় শিক্ষা দীক্ষা, আমডাঙ্গায় আমার পরিচিতি, আমডাঙ্গায় বড় হওয়া, আমাদের পারিবারিক ব্যবসা আমডাঙ্গায়। আমডাঙ্গায় প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। অনেকে বলছে আমিও সেলিব্রিটি, ও সেলিব্রিটি। আমি কিন্তু সেলিব্রিটি নই, আমি আপনাদের ঘরের ছেলে, কারোর দাদা, কারোর ভাই, কারোর সন্তান। আমার খুব খারাপ লাগছে, অনেকে প্রার্থী হয়েছেন। আমি শ্রদ্ধা রেখেই বলছি, মাননীয় কাসেম সিদ্দিকী, আপনি একটা নামি দামি শ্রদ্ধেয় পরিবারের সন্তান, আপনি আর যাই হোক নওশাদ সিদ্দিকী সাজতে যাবেন না। নওশাদ সিদ্দিকী মেরুদণ্ড খাড়া করে এই বাংলায় পিছিয়ে পড়া মানুষের হয়ে লড়াই করছে, এই কথাটা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আপনি না জেনে শুনে আমাদের সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে অনেক মন্তব্য করছেন। আপনি পীরজাদা ঘরের সন্তান, আমাদের মাথা হেঁট হয়ে যায়। আপনি উল্টোপাল্টা মন্তব্য করে নিজেকে অন্তত ছোট করবেন না, কারণ আপনার পরিবারের সম্মান অনেক ওপরে। পরিবারের সম্মান আমরা অনেকে এখনো বিশ্বাস করি, ভরসা করি, এবং আপনাদেরকে আমরা হুজুর বলে মানি। আপনি একজন পীরজাদা ঘরের সন্তান, আপনি বলছেন আমডাঙ্গাকে খালি করে দেবেন, আপনি বলছেন আমডাঙ্গাকে ঝাঁঝরা করে দেবেন। এই সমস্ত ভাষা তো যারা চুরি ডাকাতি খুন খারাপি করে, এই রকম ভাষা তো তাদের মুখে। আপনি একজন শ্রদ্ধা সহ বলি, আপনি তো একজন পীরজাদা ঘরের সন্তান। ওনার কিছুদিন আগে একটা সংবাদপত্রে দেখলাম, মিডিয়াতে দেখলাম, ইউটিউব খুললেই দেখতে পাবেন ওনার সেরা সেরা ডায়লগ। আমি ফোনে যদি শোনাতে পারতাম, আপনারা সবাই জানেন। বলছে 14 তলার নবান্ন কোম্পানি শুনছেন,
আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনার ডান দিকে বাঁ দিকে যারা আছে সবাই চোর 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 চোর। এটা আমরা বলছি না, আমরা 2011 সাল থেকে বামপন্থীরা, 2021 সাল থেকে আইএসএফরা সাধারণ মানুষকে এই কথাটাই বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার, তাদের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছেন। আর আমডাঙ্গা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রদ্ধেয় কাসেম সিদ্দিকী তৃণমূলের কর্মীদেরকেও চোর চোর বলে আখ্যায়িত করছেন। এটা আইএসএফ বামপন্থীরা বলছে না। আমডাঙ্গায় ধর্মপ্রাণ মুসলমানের বাস, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। প্রত্যেকটা মানুষের তার রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের তার ধর্মচারণ করার অধিকার আছে। কেউ মসজিদে গিয়ে নামাজ পড়বেন, কেউ মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করবেন, কেউ আপনার ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, কেউ আবার গির্জায় গিয়ে প্রার্থনা করবে। কিন্তু আপনি একজন পীরজাদা ঘরের সন্তান হয়ে আপনি যে কথাটা বলছেন, এই বাংলার জানাজা করবেন, কবর যেন কেউ না খোঁড়ে। এরা মরে যাবে, ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা করবে না। এদের এরা মরে গেলে এদের লাশ গুলোকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। তবে এখানে যে যে করছো আপনার আগামী পঞ্চায়েত ভোটে যেন। শুনেছেন তো, আমি ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। তৃণমূলে যারা নেতা আছেন, যারা ঘাস ফুল আঁকছেন, যারা কাসেম সিদ্দিকীর নাম লিখছেন, যারা মানুষের কাছে ভোট চাইছেন কাসেম সিদ্দিকীকে ভোট দেওয়ার জন্য, বিচারটা আপনাদের কাছে আমি বামপন্থী জোটের আইএসএফ এর প্রার্থী হিসেবে আপনাদের কাছে রাখলাম। বিবেক আপনার, বিবেচনা আপনার। আমরা মানুষের কাছে বিচার দিয়েছি। আমাদের কাউকে ঝাঁঝরা করার ক্ষমতা নেই, আমডাঙ্গা খালি করার আর ইচ্ছা নেই। আমডাঙ্গা 2011 সালের পর থেকে অনেক রক্ত দিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটকে কেন্দ্র করে বাড়ির পর বাড়ি লুট হয়েছে, হাঁস মুরগি খুলে নিয়ে গেছেন। আমাদের মায়েরা মালসাতে ধান বিছিয়ে রেখেছিল, সেই ধান তুলে নিয়ে গেছেন। চাষের জমিতে ফসল কেটে দিয়েছেন, চাষের জমির ফসল নষ্ট করেছেন, পুকুরে বীজ দিয়ে দিয়েছেন, বাজারে উঠতে দেননি, দোকান খুলতে দেননি। তারপরেও এই আমডাঙ্গা মেরুদণ্ড সোজা করে আমরা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখেছি। আর যদি তৃণমূলের নেতারা দেখে যান, আমরা বসতে দিতে পারিনি। একটা চটের মধ্যে শয়ে শয়ে মানুষ বসে আছে। নওশাদ কি বলতে চাইছে, মীনাক্ষী মুখার্জি কি বলতে চাইছে, মোহাম্মদ সেলিম কি বলতে চাইছে। কারণ এই আমডাঙ্গার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে, আদিবাসী দলিত নির্বিশেষে 29 বছর ধরে একজন এমএলএ, তার নাম হাসিম আব্দুল হালিমকে বিধানসভায় পাঠিয়েছিল। সেদিন আমার পেটে একবেলা খাওয়া হতো, একবেলা খাওয়া হতো না, কিন্তু রেডিওর বার্তায় আমার বাবা মা, আমার কাকা জেঠা আব্বা চাচারা শুনতো যে কমনওয়েলথে গিয়ে আমার বিধায়ক তিনি বক্তব্য রাখছেন, প্রতিনিধিত্ব করছেন। তখন গর্বে আমার বুকটা ভরে উঠত যে আমার আমডাঙ্গার এমএলএ তিনি বিশ্ব দরবারে আমডাঙ্গাকে প্রতিষ্ঠা করেছে। তার 2011 সালে পরাজয়ের পর এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাতি লাভ করেছে। আমডাঙ্গায় বোমার চাষ হয়। প্রতিবাদ করবেন না? আমডাঙ্গায় আমার বেকার, অল্প শিক্ষিত বেকার ছেলেরা, তারা রাত জেগে এমব্রয়ডারির কাজ করছে, তারা এমব্রয়ডারির কাজ করছে, তারা রাত জেগে দুটো পয়সা ইনকাম করার চেষ্টা করছে। 2011 সালে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কৃষির ওপর ভিত্তি করে শিল্প হবে। বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল যে সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। এই তৃণমূল কংগ্রেস বলেছিল, এই তৃণমূল কংগ্রেস বলেছিল মুসলমানরা খুব কষ্টে আছে, আমি পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসা দেব।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাধনপুর মাঠে এসে, কেন আমডাঙ্গায় আলিয়া ইউনিভার্সিটি হলো না? তিনি বলেছিলেন, আমি ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে আমি মুসলমান সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করব। এই আমডাঙ্গার মুসলমান সম্প্রদায়ের মানুষ আর চোখের জল ফেলবে না। আমডাঙ্গার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি বোরখা পরে হিজাব পরেন, তিনি আবার মাঝে মধ্যে আপনি পাক সার্কাসে রোজার সময় আমার ভাইরা আমার মায়েরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জল পান না করে না খেয়ে রোজা রাখেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় বসে সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা আপনার লাঞ্চ করে যখন মাথায় হিজাব পরে ইনশাল্লাহ সুবহানাল্লাহ করেন ববি হাকিমদের সাথে, তখন আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবুও এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল মুসলমানদের ত্রাতা হিসাবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে ঈদের নামাজ পড়ার সময় তিনি রাজনৈতিক ভাষণ দেন, সেটাও বাংলার মানুষ ভেবে বিশ্বাস করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আমার জীবন থাকতে প্রাণ থাকতে আমি এসআইআর করতে দেব না। বাংলার মানুষ বুক বেঁধেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ উনি হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবেন না, কিন্তু সর্বপ্রথমে তিনি এসআইআর শুরু করার অনুমতি দিলেন। 90,000 কর্মচারীকে দিলেন। আপনার আমার করের 221 কোটি টাকা নির্বাচন কমিশনকে দিলেন। কোথায় হবে? আগে হতো পঞ্চায়েতে পঞ্চায়েতে। 2002 সালে বাম আমলেও তো এসআইআর হয়েছিল। বাড়ি বাড়ি যারা বিএলও এসেছিল, কোনটা হালিফ, কোনটা করিম, কোনটি যদু, কোনটা মধু, বিএলওরা জানতেন। সেখান থেকেই ঠিক হয়ে গেছিল এসআইআর কাকে বলে জানতে পারিনি। তখন বামফ্রন্ট সরকারটা ছিল, তার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু বুদ্ধবাবু। তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি। আমরা যেটুকু শিখেছি, সেদিন এসআইআর হয়েছিল। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিজেপিকে রুখতে হবে, আর আমার পাড়ার ভাইরা দামাল সন্তানরা বলছে বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। আমরা বলতে চাইছি যে তৃণমূল আমলে, বাম আমলে বিজেপির ভোট ছিল 2%, 3%। আর মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে লেবার রুমে যখন জন্মগ্রহণ হয় তৃণমূলের, তখন তৃণমূলে ওই লেবার রুমে উপস্থিত ছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ, রাজনাথ সিং। তারা উপস্থিত থেকে তৃণমূলের জন্ম দিয়েছিল। এ কথাটা আব্বাস সিদ্দিকী বলেনি, এ কথাটা নওশাদ সিদ্দিকী বলেনি, এ কথাটা মোহাম্মদ সেলিম বলেনি। এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে আমাদের ভাবতে হবে যে 2011 সালের আগে বিজেপির ভোট ছিল আপনার 2%, 3%। আর মমতা 1998 সালের পর বিজেপির সংসার করেছে। বিজেপির রেলমন্ত্রী ছিল, বিজেপির কয়লা মন্ত্রী ছিল, রেল দপ্তরের চেয়ারপারসন ছিল। আর এই বাংলায় 2006 সাল পর্যন্ত বিজেপির সঙ্গে সরাসরি গাঁটছড়া বেঁধে বিধানসভায় লড়াই করেছেন। আপনি আমাদেরকে বিজেপি শেখাবেন, তৃণমূল শেখাবেন? বালির বাঁধ দিয়ে কখনো জল আটকানো যায়? তৃণমূলকে দিয়ে কখনো বিজেপিকে আটকানো যায়? বিজেপিকে একমাত্র আটকাতে পারে নওশাদ সিদ্দিকী। কারণ এই বাংলায় একজন এমএলএ বুঝিয়ে দিয়েছে যে ওয়াকফ সংশোধনী বিল সুপ্রিম কোর্টে গিয়ে কিভাবে আটকাতে হয়। রাতের ঘুম হারাম করে দিয়েছে নরেন্দ্র মোদী, রাজনাথ সিংদের। তার নাম নওশাদ সিদ্দিকী। আমাদেরকে প্রমাণ করতে হবে। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। আমি হিন্দু পরিবারের সন্তান। আমার যদি আমার বাবা মনে করে যে আমি ঈশ্বরের নামে জমি দান করব, সেটা আমার পরিবারের ব্যাপার, আমার বাবার ব্যাপার, আমার বাবার সম্পত্তির ব্যাপার। আমার মুসলমান ঘরের আমার বাপ জেঠা কাকা চাচারা, তারা যদি আল্লাহর নামে ওয়াকফ সম্পত্তি দান করে, বিজেপি বলছে আপনাকে 5 বছরের জন্য নাকি প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। আপনি মুসলমান কিনা আপনাকে পরিচয় দিতে হবে।
এটা আমাদের সংবিধান কেড়ে নেয়ার একটা ষড়যন্ত্র। আপনি তৃণমূল দিয়ে বিজেপিকে ঠেকাবেন, যিনি মাঝে মতো ইনশাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আমার অধিকারকে কেড়ে নিচ্ছে। আমার সংবিধান যে অধিকার দিয়েছে, সংবিধান আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সংবিধান আমাকে ধর্ম করার অধিকার দিয়েছে। যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে 5 বছরের মুসলমান কিনা। সার্টিফিকেট কে দেবে? সার্টিফিকেট দেবে কালেক্টর, অর্থাৎ ডিএমরা সার্টিফিকেট দেবে। আর মুসলমান ছেলেদের হাতে বোমা তুলে দিয়েছে, পিস্তল তুলে দিয়েছে। সারা ভারতবর্ষে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আপনি হিসাব করে দেখুন কজন আমার মুসলমান ঘরের ছেলে তারা ডিএম আছে। সবটাই তো উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তারাই তো ডিএম। অর্থাৎ আমার শিক্ষা ব্যবস্থাটা বাংলায় কোথায় গেছে? আমার নওশাদ সিদ্দিকী বলছে আপনার খাওয়া হোক না হোক, আপনি নফল রোজা করবেন, একবেলা খাবেন না, কিন্তু আপনার ছেলে মেয়ের হাতে 5 টাকার কলম তুলে দিন। শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। এই কথাটা অনেক ছোট থেকেই আমরা বামপন্থী মিছিল থেকে শুনেছিলাম। আজকে আমডাঙ্গায় আমার বেকার যুবক, তাদেরকে 200 টাকা 300 টাকা ধরিয়ে দিচ্ছে, যা ওর বাড়ি ভেঙে আয়। পেট্রোল ভরে দিচ্ছে 200 টাকা 100 টাকায়। আমরা বলতে চাইছি যে ভাইরা এই সমস্ত কাজ করছেন, একবার বাবার দিকে তাকান, একবার মায়ের দিকে তাকান, একবার আপনার সন্তানের দিকে তাকান, যে 200 টাকায় আর 500 টাকায় একটা আপনার ইজ্জত, আপনার ইমান আপনি তৃণমূল কাছে বিক্রি করে দিচ্ছেন। গরু ছাগল হাঁস মুরগিও তো হাটে বাজারে বিক্রি হয়, আপনি 200-500 টাকা তৃণমূলের কাছে বিক্রি হচ্ছেন। আপনি কাকে মারছেন? কাকে বোমা মারছেন? কাকে খুন করছেন? আপনি বিচার করবেন না? গরু ছাগল বিক্রি হয়, আজও বিক্রি হচ্ছে। আইএসএফ এর সব নেতারাই যে ইমানদার আমি তা বলছি না। আইএসএফও যদি অন্যায় করে বিচারের দায়িত্ব আপনাদের, আপনা বিচার করবে, আপনি বিচার করবেন, আমাদেরকে জানাবেন, আমরা থানায় উপস্থিত থেকে পুলিশের হাতে তুলে দেব। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই বামপন্থীরা শিক্ষা দিয়েছে আমাদেরকে। 1 মিনিট সময় আছে, আপনাদেরকে বলবো খাম চিহ্নে ভোট দিতে হবে। বিজেপি আর তৃণমূলের ষড়যন্ত্র করে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমাদের বাড়ির, আমার বাবার ভোট আছে তো আমার ভাইয়ের ভোট নেই, আমার ভাইয়ের ভোট আছে তো আমার বাবা মায়ের ভোট নেই। এটা তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স। আমাদের মেরুদণ্ডটাকে খাড়া করে বোমাডাঙ্গার নাম পরিবর্তন করে আবার আমডাঙ্গা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। 29 তারিখে মাথায় কাফন বেঁধে, কোমরে গামছা বেঁধে, তৃণমূলের চোখে চোখ রেখে, বিজেপির চোখে চোখ রেখে খাম চিহ্ন নওশাদের পাশে যাবে। আমডাঙ্গার আওয়াজ বিধানসভায় উঠবে, চুপচাপ খামে ছাপ দেব। এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম আইএসএফ জোট জিন্দাবাদ, খাম চিহ্ন জিন্দাবাদ, এই রামপুর এই সাধনপুর মানুষের ঐক্য জিন্দাবাদ।